হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ অনের টার্কুইজ ল্যান্ড অর্থাৎ ফিরোজা ভূমিতে ভালোবাসা এরকম একটা ড্রামার গল্প নিয়ে এসেছি, যেখানে আমাদের সবার পছন্দের দিলরাবা অভিনয় করেছে। এই ড্রামার গল্পটি খুবই ইউনিক, আমার খুবই ভালো লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে সোজা গল্প শুরু করা যাক। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমাদের একটা প্রাচীন টাইমের গল্প শোনানো হয়, যেখানে একজন রাজা ইমমর্টালিটি বা অমরত্ব খোঁজ করার জন্য কিছু লোকদেরকে একটা মাউন্টেনে পাঠিয়ে দিয়েছিল। তাদের ধারণা ছিল ওই মাউন্টেনে দানবীয় শক্তির অধিকারী কোনো কিছু আছে যা মানুষকে অমর বানিয়ে ফেলতে পারে। তারপরে ওই হান্টার্সগুলো ওই মাউন্টেনে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে কাহিনীটা ওখানে ভ্যানিশ হয়ে যায়, কারণ ওখানে নাকি অনেকেই মারা গিয়েছিল। এরপরে আসে প্রেজেন্ট টাইমের কথা। আমরা সেই মাউন্টেইনটি দেখতে পাই, এটা হলো সাউথ মাউন্টেইন। এটা ছিল খুবই নির্জন এবং শান্ত একটা জায়গা। এবার আমরা দেখতে পাই গাড়ির ভিতরে আমাদের নায়িকাকে। ওর নাম হলো নি জুলো। জুলো একজন আর্টিস্ট, বলা যায় ভাস্কর্য শিল্পী। সে একটা স্কাল্পচারের কাজে এখানে এসেছে, এবং তার যে ট্যুর গাইড বা তার ড্রাইভার, সেই ড্রাইভার যেতে যেতে গল্প করছিল আর বলছিল এই মাউন্টেইনে নাকি একটা বাচ্চা খেকো মহিলা থাকে, যার নাকি সারা জীবনে কোনো বাচ্চাই হয়নি, তাই সে বাচ্চাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো নাকি। তাছাড়া সে আরও একটা গল্প বলছিল যে এখানে নাকি দানবীয় শক্তির অধিকারী মানুষরূপে অনেক শয়তান আছে। এই সব গল্পে খুব একটা ইন্টারেস্ট ছিল না জুলোর। জুলো খুবই কাম অ্যান্ড কম্পোজড একটি মেয়ে, যে খুব একটা কথাও বলে না মানুষের সাথে। এবার একটা ওয়েলফেয়ার হোমে আমাদের নায়ককে দেখানো হয়। ওর নাম হলো ইয়ানতাও। ইয়ানতাও এখানকার ম্যানেজার। এই ওয়েলফেয়ার হোমটা তার দাদা বানিয়েছিল। এটা হলো ওদের বাড়ির আন্ডারে কাজ করে শিয়াং নামের একটা লোক। এখানে অনেকগুলো বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে আজকে গাও ইয়াও নামের একটা ছেলেকে নিয়ে আসা হয়েছিল। গাও ইয়াও মূলত এই বাচ্চাদেরকে টিচিং দিবে। এবার আমাদের গাও ইয়াওকে দেখানো হয়, তবে গাও ইয়াও একটু অ্যাবনর্মাল প্রকৃতির ছিল। গাও ইয়াওকে দেখানো মাত্র ব্যাকগ্রাউন্ডে একটা ক্রিপি টাইপের বাজনা বাজতে থাকে। যাই হোক, গাও ইয়াও সোজা আবার শিয়াং এর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। ওখানে যখন ওদের কাজকর্ম শেষ হয়ে যায়, শিয়াং তখন গাও ইয়াওকে বলছিল সবুজ জামা পরা ওই ছেলেটাই তোমার ব্লাড ব্যাগ, ওর দিকে একটু নজর রাখবে। এর মানে হচ্ছে গাও ইয়াও সাধারণ কোনো মানুষ নয়, বরং ও কোনো মানুষ খেকো জন্তু আর কি। যাই হোক, এখানে কয়েকটা বিষয় আমাদেরকে আলাদাভাবে দেখানো হয়। যেমন এই বাচ্চাটাকেও আমরা দেখি যে ভয়ে ভয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এখানকার কাহিনী শেষ হয় আর আমরা আবারও জুলোর ক্যারেক্টারে ব্যাক করি। জুলো এসেছিল মূলত এখানে কিছু পুরাতন ভাস্কর্য দেখতে, যেগুলো থেকে ও ইন্সপিরেশন নিতে চেয়েছিল। জুলোর ট্যুরিস্ট গাইড ওকে সুন্দর করে জায়গাটা ঘুরিয়ে দেখাতে দেখাতে একটা রুমের ভিতরে নিয়ে আসে। যদিও ওই লোকের কিন্তু ভাস্কর্য সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না। জুলো নিজেই ভাস্কর্যগুলো দেখছিল, সেগুলো প্রশংসা করছিল। এদিকে আমাদের আবার দেখানো হয় ইয়ানতাওকে। ইয়ানতাওয়ের কিছু একটা সন্দেহ হয়েছে গাওইয়াকে নিয়ে, তাই ওকেই ওই ইনভেস্টিগেট করছিল। এদিকে আবারও সেই ড্রাইভারকে দেখানো হয়, যে ড্রাইভার তার স্ত্রীর সঙ্গে কথা বলতে একটা গাছের উপরে উঠেছিল, কারণ এখানে ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। এই ড্রাইভারের খুব মনে মনে ভয় করছিল আর মনে হচ্ছিল সবসময় যেন তার পিছনে কেউ একজন আছে। এই জন্য সে তার স্ত্রীর সঙ্গে কথা বলা শেষ করে বাহিরের দিকে হাঁটতে থাকে আর দেখতে পায় এখানে একটা মহিলার জুতা ফেলানো। এবার ওই ধরে সামনের দিকে হাঁটতে হাঁটতে ও একটু ছেঁড়া জামা কাপড়ের টুকরাও দেখতে পায়। এদিকে জুলোর কিন্তু খবরই নেই যে তার ট্যুরিস্ট গাইড অর্থাৎ ওই ড্রাইভার কোথায় গিয়েছে। জুলোর কিন্তু এই জায়গাতে এসে একটুও ভয় লাগছিল না। আমরা ইয়ানতাওকে দেখতে পাই ও লুকিয়ে লুকিয়ে এই ওয়েলফেয়ার হোমে এসেছিল গাওইয়ার সম্পর্কে জানতে। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই একটা গ্রুপের সঙ্গে কথা বলছিল জুলো, আর বলছিল তাকে যে ট্যুরিস্ট গাইড হিসেবে তোমরা পাঠিয়েছো এ তো ভালোভাবে কিছু দেখাতেও পারে না। ঠিক তখনই ও কিছু একটা সাউন্ড শুনতে পায়। আসলে ওর ড্রাইভারকে কেউ একটা তাড়া করেছিল, আর ওর ড্রাইভার একটা ক্ষেতের ভিতরে চলে এসেছে। তো এই শব্দ শুনে জুলো বাহিরে বের হয়ে আসে। বাহিরে বের হয়ে সব জায়গায় ড্রাইভারকেও খুঁজতে থাকে, কিন্তু কোথাও ড্রাইভারকে দেখতে পায় না। ড্রাইভারের গাড়িটা তো এখানে ঠিকই আছে। ও একটু সামনের দিকে এগিয়ে যখন ওর ফোনটা অন করে, ঠিক তখনই ও দেখতে পায় পিছন থেকে ওর ড্রাইভার খুবই ভীত চোখে ওকে এখানে রেখেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। এদিকে ইয়ানতাওকে দেখতে পায় ও গাওইয়ার রুমে এসেছিল। ওখানে এসে ওর ন্যাশনাল আইডি কার্ড, তাছাড়া ওর পাসপোর্ট, এই সমস্ত কিছু চেক করতে লাগে। আসলে ওকে এটাই ওর জানতে অনেক ইচ্ছে করছিল। ঠিক তখনই ওর কাছে শিয়াং ফোন দেয় আর বলে
যে তুমি কোথায় আছো? তুমি একটা কাজে বেরিয়েছিলে বলছিলে, কিন্তু আর তোমার খোঁজ নেই। ফোনটাও তোলার সাথে সাথেই দেখে যে গাউইয়াও পিছন থেকে ওর দিকে তাকিয়ে আছে, আর একে দেখে একদম মানুষের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে মানুষ খেকো কোনো পশু। ওর সঙ্গে ওর তো শুরু হয়ে যায় ঝামেলা। এদিকে শিয়াং বারবার বলতে থাকে, কি হয়েছে ইয়ান, তুমি বলো আমাকে। এবার ইয়ানটা ওর সঙ্গে ফাইট করতে করতে ওকে একদম জানালার ধারে নিয়ে চলে যায়, কারণ ওকে দেখতে খুবই মাংসাশী মনে হচ্ছিল, আর এ ওকে বারবার কামড়ও দিতে যাচ্ছিল। ইয়ানতাও নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয় আর জানালার উপর থেকে গাওয়াকে নিচে ফেলে দেয়। তখন শিয়াংয়ের কলটাও ধরে বলে যে কিছুই হয়নি, তবে এখানে গাওয়াকে একটু অন্যরকম দেখা গিয়েছে, তাই ওকে জানালা দিয়ে ফেলে দিয়েছি। এদিকে জুলো তো সেই গ্রামের পথ ধরে হাঁটতে থাকে, মাঠের পথ দিয়ে হাঁটতে হাঁটতে ও এবার রাস্তার কাছে আসে, কিন্তু এখানেও কাউকে দেখতে পায় না। হাঁটতে হাঁটতে ও দেখতে পায় ইয়ানতাওয়ের গাড়িটা। তো ইয়ানতাও ওই গাড়িতে তখন নিচ থেকেই তুলছিল গাওয়াকে পিছনের ডিকিতে তুলেও নিয়েছে। ঠিক তখনই জুলো এই পথে এসে দাঁড়ায় আর দেখতে পায় যে ইয়ানতাও কিছু একটা করছে, যদিও ও স্পষ্ট করে জানে না গাড়ির পিছনে কাকে তোলা হয়েছে। এদিকে আমরা দেখতে পাই শিয়াংয়ের সঙ্গে দেখা করতে এসেছে ইয়ানতাও, আর বলে যে গাওয়াকে মানুষ মনে হয়নি আমার, তুমি আর আসল পরিচয় নিশ্চয়ই জানো, আমার থেকে তুমি কিছু লুকাচ্ছ। শিয়াং শুধু ওকে একটাই কোশ্চেন করে, আর সেটা হলো, ইয়ানতাও, তুমি যখন গাওয়াইয়ের সঙ্গে ফাইট করছিলে তখন ও কি কোনোভাবে তোমাকে কামড়ে দিয়েছে? ইয়ানতাও বলে, না, ও আমাকে কামড়াতেই চেয়েছিল, কিন্তু কোনোভাবে আমাকে কামড়াতে পারেনি। এরপরে ওখান থেকে শিয়াং জঙ্গলের ভিতরে চলে আসে, আর এখানে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে, যাকে খুব মারাত্মকভাবে কামড়ে দিয়েছিল ওই গাওয়া। এখানে সেই মেয়েটির ফোনও পড়েছিল। শিয়াংয়ের এটা দেখে একটু খারাপ লাগে আর বলে, ছেলেটা কি যে করলো। এরপরে এটাও বুঝতে পারে শিয়াং যে এখানে আরো একটা ছেলে জখম হয়েছে, তবে সে কোথায়। এরপরে আবার জুলোকে দেখতে পায়, ও নতুন একটা হোটেলে এসেছিল। এখানে এসে ও ড্রাইভারকে বারবার বলছিল যে তুমি কোথায়, তুমি আমার সামনে কেন আসছো না। এবার ও একটা খটখটানি শব্দ শুনতে পায় পাশের রুম থেকে। ঠিক তখনই ওই রুমে গিয়ে ও যখন কড়া নাড়ে ওর ড্রাইভারকে দেখতে পায়। ও ড্রাইভারকে বলে যে তোমার কি হয়েছে, তুমি আমাকে ফেলে রেখে কেন চলে এসেছিলে, আর এই ঘরের ভিতরে কি বা আছে। এবার ঘরের ভিতরে জুলো জোর করে ঢুকে যায়, তখনই বুঝতে পারে ওর ড্রাইভারকে কিছুতে একটা কামড়ে দিয়েছে, যে কামড়ানোর দাগটাও একদম অন্যরকম। তারপরে জুলো এটাও বুঝতে পারে ওর ওই ড্রাইভারকে খুঁজতেই এখানে একটা ছেলে এসেছে, অর্থাৎ শিয়াং কিন্তু ওই ড্রাইভারকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলেও এসেছে। জুলো যখনই শিয়াংকে দেখে তখনই ওর ওকে দেখে সন্দেহ হয়, তাই জুলো লুকিয়ে যায় আর ওর ড্রাইভারকেও লুকিয়ে থাকতে বলে, কিন্তু ওর ড্রাইভার তখন নিজের সেন্সে ছিল না, আর এর জন্য ওই ড্রাইভারের হদিশ শিয়াং পেয়ে যায়। শিয়াংয়ের নাক ছিল প্রখর, ও এই টাইপের রোগীদের খুব দ্রুতই ধরে ফেলতে পারতো, আর তাই এই ড্রাইভারকে নিয়ে শিয়াং এখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু জুলো সেটা কোনোভাবেই হতে দেয় না। জুলো ছিল খুবই ভালো একজন ফাইটার, ওর ফাইটিং স্কিল যে এত ভালো ছিল তা প্রথমে দেখে আমরা বুঝতে পারিনি। ওর শিয়াংয়ের সঙ্গে দারুণ একটা ফাইট করে, শিয়াং তো ওর কাছে হেরেই যায়। এরপরে জুলো কোনো রকমে ওকে পাগল বানিয়ে ওখান থেকে চলে আসে, সাথে অ্যালার্মও বাজিয়ে দিয়ে আসে। হোটেলের ভিতরে তখন রেড লাইট জ্বলতে শুরু করে। শিয়াং সাথে সাথে ইয়ানতাওকে ফোন দিয়ে বলে, ওই মেয়েটাকে ধরো, লম্বা চুলওয়ালা মেয়েটাকে। ঠিক তখনই ইয়ানতাওয়ের পাশ দিয়ে চলে যায় জুলো, সেটা ইয়ানতাও বুঝতেও পারে না। জুলো কিন্তু ঠিকই ইয়ানতাওকে চিনতে পেরেছিল। ও কোনো রকমে ওখান থেকে কাটিয়ে বাইরে চলে আসে এবং নিজের লুকটা চেঞ্জ করে ফেলে, যাতে ওকে পিছন থেকে দেখে ওরা চিনতে না পারে। এরপরে ও ড্রাইভারের কাছে আসে, আর ড্রাইভারকে কোনো রকমে ব্রিফকেসের ভিতরে ভরে ওখান থেকে নিয়ে বের হবার চেষ্টা করে। এরপরে ও নিজের লুকটা আবারও চেঞ্জ করে। শিয়াং ওকে এমনভাবে মেরেছিল যে ওর পিঠে পুরো দাগ হয়ে গিয়েছিল। যাই হোক, ও প্রথমে দাগটাকে একটু নোটিস করে যে দাগের ধরনটা কেমন ছিল। এরপরে ও নোটিস করে যে ওর ড্রাইভারকে মারা হয়েছে সেটার ধরন কেমন ছিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই অন্য একটা বাড়ি, যে বাড়ির অবস্থাটা অনেকটা ভুতুড়ে টাইপের ছিল। এখানে আমরা শিরো নামের একটা মহিলাকে দেখতে পাই, যে অনন্ত যৌবনা, মানে তার বয়স 16তেও যেমন ছিল 25এও তেমন। সে কখনো বুড়ো হয় না এবং তার খানাপিনাও অসাধারণ। যাই হোক, এখানে আমরা ইয়ানতাওয়ের বোনকে দেখতে পাই। আসলে ইয়ানতাওকে আর তার বোনকে এই মহিলাই মানুষ করেছে, বলা চলে এক প্রকার ওদের মা। যদিও এই মহিলাটা ওই যে মনস্টারদের সর্দারনি। শিয়াং ফোন দিয়ে বলে যে গাওয়া ধরা পড়েছে, এবং সে ধরা পড়েছে আবার ইয়ানতাওয়ের কাছে। এতে শিরোর অনেক রাগ হয় আর বলে, ইয়ানতাওকে এসবের ভিতর থেকে বাহিরে বের করো। এবং সে ফোনে যেসব কথা বলছিল ইয়ানতাওয়ের বোন, সেগুলো নিজের ফোনে রেকর্ড করে তার ভাইকেও কল দিয়ে এটা জানতে চাইছিল তার ভাই এখন কোথায় আছে। এরপরে আমাদের সাউথ হান্টার্স গ্রুপ মেম্বার্সদের দেখানো হয়। এরা মূলত ওই মনস্টারদের ধরার জন্য অনেক আগে থেকে একত্রীভূত হয়েছে। এদের আরো পিছনের জেনারেশনও এই নিয়েই কাজ করত, তবে এরা কোনোভাবে এখনো পর্যন্ত ওই মনস্টারদের শেষ করতে পারেনি, তাই ওদের মিশন এখনো চলমান।
আমরা এখানে পুলিশের জামাকাপড় পরে একটা লোককে দেখতে পাই, যেও ওই হান্টার্সদের হয়েই কাজ করছে। তো এখন ও গাউইয়াকে ধরার জন্য পুলিশের রূপ নিয়ে এসেছে একটা রাস্তা ব্লক করতে। কারণ জুলোর কাছ থেকে ও এটা জানতে পেরেছে এই পথ দিয়েই মূলত ইয়ানতাও গাউইয়াকে নিয়ে যাবে। ওর গাড়িটাকেই আটকাতে হবে আর গাওকে এর ভিতর থেকে নিয়ে নিতে হবে। এবার ওই লোকটা আসে আর ইয়ানতাওকে বলে এই রাস্তা তো ব্লক হয়ে গিয়েছে, আপনি যদি শহরের পথ ধরতে চান তাহলে আপনি আমার পিছু পিছু আসেন, আমি আপনাকে আসল রাস্তা দেখিয়ে দেব। এবার ইয়ানতাও প্রথমে ওই লোকটিকে বিশ্বাস করে। ইয়ানতাও সত্যি মনে করেছিল এটা একটা পুলিশ, কিন্তু এই লোকটা তো কোনো সাধারণ পুলিশ ছিল না। এই লোকটা মূলত সাউথ হান্টার্সদের হয়েই কাজ করে এবং সে গাওকে ধরতে এসেছিল। এদিকে শিয়াংকে দেখতে পায়, শিয়াং কিন্তু এখনও হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে জুলোকে, কিন্তু জুলোর খোঁজ কেউ ওকে দিতেই পারছে না। জুলো এদিকে নিজের বেশভূষা চেঞ্জ করে একটা নার্সের কাপড় চোপড় পরে ও লাগেজে ও ড্রাইভারকে ভরে বাইরে নিয়ে চলে আসে ওদের নাকের ডগা দিয়ে, কিন্তু ওরা সেটা বুঝতে পর্যন্ত পারে না। এদিকে ইয়ানতাও সেই পুলিশকে ফলো করতে করতে যাচ্ছিল, তবে কিছু দূর যাওয়ার পরে ইয়ানতাওয়ের এটা ফিল হয় যে এই পুলিশটা ওকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইয়ানতাওয়ের তখন মনে হয় যেভাবেই হোক এই পুলিশ তাকে ধোঁকা দিতে হবে, কারণ তার অন্য কোনো ইন্টেনশন আছে। এজন্য ইয়ানতাও হুট করে গাড়ির পাওয়ার অনেক বাড়িয়ে দেয়, মানে গাড়িটা অনেক দ্রুত চলতে থাকে আর ও ব্যাকে চলে আসে। আর এদিকে নিজের গাড়ির কাছে চলে এসেছিল জুলো। জুলো কোনো রকমের নিজের গাড়িটাকে স্টার্ট করে চলতে শুরু করে, কিন্তু ও এতটাই অন্যমনস্ক হয়ে চলছিল, ওদিকে ইয়ানতাও এতটাই বেপরোয়া হয়ে চলছিল যে ওরা দুজনেই ক্রস করেই যাচ্ছিল প্রায়। ঠিক তখনই জুলোর কাছে একটা মেসেজ আসে, আর ওই পুলিশ সাথে যে লোকটা কাজ করছিল সে জানায় যে আমি ইয়ানতাওকে হারিয়ে ফেলেছি, সাথে আমি সেই মনস্টারটাকেও হারিয়ে ফেলেছি। জুলো তুমি কিছু করো। জুলো তখনই ক্রস করে যায় ইয়ানতাওয়ের গাড়িটাকে, সাথে সাথে জুলোর মাথায় আঘাত লাগে আর ও অজ্ঞান হয়ে যায়। ওর গাড়িটা ওখানেই থেমেছিল। এরপরে আমরা আলাদা একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা চোখে চশমা পরা একটা ছেলেকে দেখতে পাই যে আলোতে তাকাতে পারতো না, অন্ধকারেই সে দেখতে পারতো। এও সাউথ হান্টার্স গ্রুপেরই একজন মেম্বার। এদিকে ইয়ানতাও নিজের গাড়ি থেকে নেমে আসে যে অপরপক্ষে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখার জন্য। তখনই ও দেখতে পাই এই গাড়িতে জুলো আছে, সাথে সাথেই ও জুলোকে চিনে ফেলে, তাই জুলোকে ও নিজের গাড়িতে করে নিয়ে বেঁধে রেখেছিল। জুলোর যখন জ্ঞান ফিরে আসে তখন ও আবিষ্কার করে যে ওকে বেঁধে রাখা হয়েছে। এবার জুলোকেও কোশ্চেন করে তোমার লাগেজে কি আছে। জুলো তখন ওকে কোশ্চেন করে তোমার ডিকিতে কি আছে। তখন ও জুলোর আইডিটা ঘাঁটতে থাকে আর বলে, ও তুমি তো দেখছি একজন আর্টিস্ট, তো একজন আর্টিস্ট হয়ে এভাবে মানুষ মেরে লাগেজে করে নিয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? জুলো তখন বলে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার আসলে শ্বাসকষ্টের সমস্যা আছে, তুমি যাও, আমার লাগেজের ভিতরে একটা ইনহেলার আছে, ওটা নিয়ে এসো। ও যখনই আনতে যায় জুলো পিছন থেকে এসে ওকে মেরে অজ্ঞান করে দেয় এবং ওকে ধরে গাড়ির পিছনের ডিকিতে বন্ধ করে দেয়। আর তারপরে গাড়ি চালিয়ে সোজা ওর নিজের ডেরায় চলে আসে, মূলত যেখানে সমস্ত সাউথ হান্টার্সরা ওর জন্যই ওয়েট করছিল। এখানে আমরা জিয়াং নামের একজনকে দেখতে পাই যে ছোট্টবেলা থেকে জুলোকে মানুষ করেছে। জুলো তাকে এসে বলে, মাস্টার আমি আপনার কথা মতো এখানে 3 জনকে নিয়ে এসেছি, যদিও 3 জনকে আনার কথা ছিল না। একজন পুরো ফ্রেশ কন্ডিশনে আছে এবং আরেকজন হলো আমার ড্রাইভার যাকে ওই মনস্টারটা কামড় দিয়েছে, আরেকজন হলো মনস্টার স্বয়ং নিজে। এখন আপনি দেখুন এদেরকে কি করবেন, তবে আমার ড্রাইভারকে বাঁচাবেন। যাই হোক, আমি এই কাজ আর করবো না। এতদিন আমি এখানে চাকরি করেছি, কিন্তু এখন আমি এই কাজ আর করতে চাচ্ছি না। যেহেতু আপনার উদ্দেশ্যই ছিল একজন মনস্টারকে ধরা, আমি সেটা ধরে দিয়েছি, তাই আপনি আমাকে ছেড়ে দিন। জিয়াং তখন বলে, তুমি একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও আর নিজের মতো করে জীবন চালিয়ে নাও। এরপরে জিয়াংয়ের হাতেও একটা চকলেট বক্স দিয়ে এখান থেকে চলে যায়। যখনই ও চলে যাচ্ছিল তখনই ওর দিকে একটা ওয়েপন ছুঁড়ে মারে অন্য একটা ছেলে। এটা আর কেউই ছিল না, চশমা পরা সেই ছেলেটা ছিল। যেহেতু এই গ্রুপে অনেক সদস্যই আছে, তবে জুলোর এই ছেলেটির সঙ্গে সব থেকে ভালো বন্ধুত্ব ছিল। জুলোকে পিছন থেকে ও বলে, যখনই আমরা মিশনে যাব ঠিক তখনই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। জুলো বলে, আমি তো অলরেডি মিশনে এসেছি, আমার মিশন শেষ হয়ে গিয়েছে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে জুলো যখন অনেক ছোট তখন ওর বাবা মা দুজনেই মারা গিয়েছিল। ওরা দুজনেই এই সাউথ হান্টার্সদের হয়ে কাজ করত, কিন্তু মনস্টারদের হাতে দুজনেই মারা গিয়েছে। এর জন্য জুলোর মনে একটা প্রতিশোধের আগুন ছিল যে তাদেরকে মারবে যারা ওর বাবা মাকে মেরেছে। কিন্তু সময়ের সাথে সাথে ও এটা বুঝতে শিখেছে যে আসলে ক্ষোভ পুষে থাকলে শুধু কষ্টই হয়, বরং সেটাকে ছেড়ে দিতে হয়। তবে জিয়াং ওকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, জীবনটা অতটাও সহজ ছিল না। এখানে ওর মায়ের বান্ধবীও ওর অনেক টেক কেয়ার করেছে। একদিন ওর বাসা থেকে গিয়ে এই জিয়াং আঙ্কেল ওকে নিয়ে এসেছিল, ওকে ট্রেন করেছিল। আর এখানে সব থেকে ক্লোজ ফ্রেন্ড ওর হয়ে উঠেছিল চশমা পড়ুয়া ওই ছেলেটি, কারণ এরা দুজনেই খুবই জিনিয়াস। যেমন জিনিয়াস ছিল জুলো, তেমন ছিল ওই ছেলেটি।
এই ছেলেটি গন্ধ শুকেই বলে দিতে পারে সেখানে মনস্টার আছে কিনা। যাই হোক, জুলো ওর থেকেও বিদায় নিয়ে ওর বাসায় চলে আসে, যে বাসায় ও থাকে আর কি, যেখানে ওর সমস্ত ভাস্কর্যগুলো রাখা আছে। বাসায় এসে যেন প্রাণ ফিরে পেয়েছে। অবশেষে কাঁধ থেকে কিছু একটা নেমে গিয়েছে। এতদিন যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটাও নেমে গিয়েছে। যখনই ও কোনো কাজ করে তখনই ও অনেকগুলো লাকি স্টার বানায়। ওর পুরো লাকি স্টারের একটা ক্যাবিনেট আছে, সেখানে বিভিন্ন রকমের স্টারের বক্স আছে, কখনো স্যাড, কখনো হ্যাপি, কখনো কনফিডেন্ট, তো কখনো মন খারাপের। যাই হোক, ও যখন যেটা ফিল করে সেই স্টার বানিয়ে বক্সগুলোকে পূর্ণ করে। এদিকে আমরা দেখতে পাই ইয়ান্তাওকে বেঁধে রাখা হয়েছিল, আর ইয়ান্তাওকে টর্চার করছিল সাউথ হান্টার্সরা। ইয়ান্তাওয়ের কাছে বারবার জিজ্ঞেস করছিল যে ও কোথায় পেয়েছে ওই গাওয়াকে এবং সে কিভাবে মনস্টার হলো, এসব কাহিনী। তবে ইয়ান্তাও তো সত্যি বলতে এসব জানে না। ইয়ান্তাওকে এটাও জিজ্ঞেস করা হয় সে নিজেও মনস্টার কিনা। ইয়ান্তাও বলে সে সত্যিই এসব জানে না। আর ঠিক তখনই ওই কালো চশমা পরা ছেলেটা ওর কাছে আসে আর ওকে অনেক ভয় দেখাতে লাগে। ইয়ান্তাওকে যতই ভয় দেখানো হোক ওর পেট থেকে তো কিচ্ছু বের হবে না, কারণ ও তো জানেই না ওর পালিত মা কত বড় শয়তান। কিন্তু ঠিক তখনই শিয়াং এখানে এসে হামলা করে। শিয়াং জানতে পেরেছে ইয়ান্তাওকে এখানে আটকে রাখা হয়েছে আর গাওকেও এখানে ধরে নিয়ে আসা হয়েছে। তাই শিয়াং এসে এখানকার লোকজনদের অনেক পিটাতে থাকে। সাথে ও অনেক লোকজনও নিয়ে এসেছিল। ইয়ান্তাও নিজেকে কোনো রকমে এখান থেকে নিজেকে মুক্ত করে নিয়ে চলে যায়, আর এখানকার লোকজন অনেক ইনজুর্ড হয়ে যায়। তারপরে ইয়ান্তাও সোজা ওর এক বন্ধুর ক্লিনিকে আসে। এটা ওই বন্ধুর পার্সোনাল ক্লিনিক। তাই এখানে আসার পরে শিয়াংকে ওই বন্ধু জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে এবং এই আঘাত কেন তোমাকে করা হলো। ইয়ান্তাও কোনো কিছু এই মুহূর্তে বলে না। এরপর ইয়ান্তাও এর বোন ওকে দেখতে পেয়ে ভীষণই খুশি হয়ে যায়, একই সঙ্গে বলে তুমি কেন আমাকে একটাও খবর দিলে না যে তুমি এরকম বিপদে ছিলে। ইয়ান্তাও আর কিছু বলে না। এরপরে ইয়ান্তাও সোজা লিন শিরাওয়ের সঙ্গে দেখা করতে যায়, যাকে ও মা বলেই জানে। কিন্তু লিন শিরোকে ও জিজ্ঞেস করে যে আপনি বলুন তো কেন ওই লোকগুলো আমাকে ধরে নিয়ে গিয়েছিল আর তারা কি বিষয়ে কথা বলছিল। লিন শিরো তখন বলে তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, সেই কৃতজ্ঞতা বোধটা তুমি সবসময় রেখো, আর বেশি কিছু জানতে চেও না। কিন্তু ইয়ান্তাওয়ের বারবার মনে হয় যে এই মহিলাকে ছোট্টবেলায় সে যেমন দেখেছিল আজও এই মহিলা তেমন। এই মহিলার বয়স কেন বাড়ে না? তার মানে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য তো আছেই, যেটা ওই লোকগুলো জানে, মানে ওই সাউথ হান্টার লোকগুলো। আর হয়তোবা জানে সেই মেয়েটা, অর্থাৎ নি জুলো। তো জুলো সেদিন রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হুট করে ওর মনে হয় কেউ একটা ওর রুমে এসে বসে আছে। তখন ও ঘুম থেকে উঠে এসে দেখে যে এখানে বসে আছে ইয়ান্তাও। ইয়ান্তাওকে দেখা মাত্র ও খুবই একটা অ্যাগ্রেসিভ মুডে চলে যায় আর বলে তুমি এখানে। ইয়ান্তাও কিছু বলতে যাবে কি, নিয়ে জুলো এর ভিতরেই ঝগড়াঝাটি বাঁধিয়ে দিয়েছে। দুজনেই তুমুল ফাইট করতে থাকে। এখানকার এই ফাইটিং সিনটা অনেক বেশি জোশ ছিল, যেটা আমি পুরোপুরি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু কেউ যদি ড্রামাটা দেখে থাকেন তাহলে হয়তো দেখবেন যে এই সিনটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। যাই হোক, ইয়ান্তাওয়ের সঙ্গে কোনোভাবেই জুলো পারছিল না, আবার জুলোর সঙ্গেও ইয়ান্তাও পারছিল না বলে ও আজকের মতো এখান থেকে পালিয়ে যায়। কিন্তু জুলোর মনে মনে হচ্ছিল যে এই ছেলেটা ওকে কিছু একটা তো বলতে এসেছিল। পরের দিন যখন জুলো একটা গাড়িতে ওঠে তখন দেখে ইয়ান্তাও ওই গাড়ির ড্রাইভার। এবার ইয়ান্তাও জুলোকে বলে আজকে আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি যদি না শোনো তাহলে আমি তোমাকে পানিতে ডুবিয়ে মারবো। এবার জুলো ওর কথা শুনতে চাচ্ছিল না বলে ইয়ান্তাও সত্যি সত্যি ওদের কারটাকে পানির ভিতরে ডুবিয়ে দেয়। জুলোর তো দম বন্ধ হয়ে আসছিল, কারণ এটা ওর ফোবিয়া এবং এই পানিও খুব ভয় পায়। আর ইয়ান্তাও সত্যি সত্যি ভেবেছিল হয়তো জুলো ভয় পাবে, এরপরে আর কিছু হবে না, কিন্তু ও এত বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে সেটা ইয়ান্তাও বুঝতে পারেনি। ইয়ান্তাও গাড়ির ভিতর থেকে ওকে বাঁচিয়ে নিয়ে ওর বাসায় রেখে চলে যায়। পরের দিন যখন জুলোর জ্ঞান ফিরে আসে, ও গত রাতের ওই যে পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল ওই পর্যন্তের মেমোরি ছাড়া আর কোনো কিছুই মনে করতে পারে না। তবে ওর বারবার মনে হচ্ছিল যে ইয়ান্তাওয়ের সঙ্গে ওর কথা বলতে হবে। তাই ও নিজে থেকে ইয়ান্তাওয়ের সঙ্গে যোগাযোগ করার ট্রাই করে। এরপরে ও নিজের একটা ভাস্কর্যের কাছে আসে, যেখানে একটা মহিলার কাছে একটা বেহালা ছিল। এর আবার সিক্রেট কোড ছিল, তার ভিতর থেকে ও একটা ব্লেড বের করে যার নাম হলো ম্যাড ব্লেড। এরপরে ইয়ান্তাওকে দেখতে পায়। ইয়ান্তাও একটা সিক্রেট জায়গায় এসেছিল যেখানে ও একটা বই খুঁজে পায়, এখান থেকে ও মনস্টার সম্পর্কে জানতে পারে। আর তাই ও জুলোর নাম্বারটা জোগাড় করে জুলোকে কল দিয়ে বলে যে তুমি একটা জায়গায় এসো যেখানে আমি তোমার জন্য ওয়েট করছি। আর এটা ছিল একটা গ্রেভ ইয়ার্ড। তো এখানেই মূলত দেখা করার জন্য ওকে ডেকে পাঠানো হয়েছিল। জুলো অবাক হয়ে যায়, এরকম একটা জায়গায় ইয়ান্তাও কেন ওকে ডেকে পাঠিয়েছে। ইয়ান্তাও ওকে বলে এখানে আমার বাবা মাকে কবরে দেওয়া হয়েছে। আমি তোমার কাছে শুধু একটা বিষয় জানতে চাই, দেখো আমি নিজেকে পুরোপুরি তোমার কাছে আত্মসমর্পণ করছি।
আমি লিন শিরোর কাছে বড় হয়েছি এটা ঠিক, তবে আমার আসল বাবা মা মারা গিয়েছে। আর আমার বাবা মা মারা যাওয়ার পিছনে যদি লিন শিরোর হাত থেকেই থাকে, তাহলে আমি তার পতন চাই। ছোটবেলা থেকে আমি তাকে যেমন দেখেছি আজও সে তেমনই আছে, তার একটুও বয়স বাড়েনি। তোমরা যে মনস্টারের কথা বারবার বলছিলে, আমি সেই মনস্টার সম্পর্কে জানতে চাই। জুলো তখন বলে, তুমি লিন শিরোর ডেরায় থেকে তুমি মনস্টার সম্পর্কে জানো না, আর তুমি কিনা চাচ্ছ আমার সাথে কাজ করতে। সত্যিই কি তুমি কাজ করতে চাও? যদি তাই চাও তাহলে চলো আজকে তোমাকে মনস্টার সম্পর্কে জানাচ্ছি। এরপরে ওকে একটা গুহার ভিতরে নিয়ে আসে, আর এখানেই ওই মনস্টার কিভাবে পৃথিবীর শক্তি থেকে সৃষ্টি হয়েছে সেই সব গল্প বলে শোনাচ্ছিল। যদি এই পুরো বিষয়টা ক্লিয়ার নয় ওই মনস্টার কিভাবে তৈরি হয়েছে, তবে জুলার মনে হয় যে মানুষরূপী অনেক মনস্টার পৃথিবীতে এখনো ঘুরে বেড়াচ্ছে, যাদের আচরণ মানুষের থেকে আলাদা। এরপরে ইয়ান্তা ওর বোনের সঙ্গে দেখা করতে আসে, আর ওর বোনকে বলে যে তুমি আমার হয়ে কিছু কাজ করে দিতে পারবে। তুমি একটু নজর রাখবে লিন শিরোর উপর, যে সে কোথায় কি করছে। ইয়ান্তা এর বোন তখন ওর ভাইয়ের জন্য অনেক কাজই করে, এবং সেগুলো লিন শিরো থেকে লুকিয়েই। সে অনেকগুলো ফটো কালেক্ট করেছে, যেগুলো তার ভাইকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ইয়ান্তাও এটা বুঝতে পেরে যায় যে লিন শিরো নিজে মানুষদেরকে এভাবে প্রস্তুত করছে যারা পরবর্তীতে মনস্টার হয়ে যাচ্ছে। তখনই ওর ছোটবেলার একটা দৃশ্যের কথা মনে পড়ে। একবার ওর ছোট বোনকেও হারিয়ে ফেলেছিল। ওর বোন মাটির নিচের একটা ঘরে পড়ে গিয়েছিল। ইয়ান্তাও বোনকে খুঁজতে খুঁজতে সেই কটেজের ভিতর দিয়ে হাঁটছিল, যার চারপাশে ড্রাগন গাছ লাগানো ছিল, এবং ও নিজেও মাটির ঘরের ভিতরে প্রবেশ করে। ওর বোনকে খুঁজে পায়। ওই পথ দিয়ে যখন ওরা বেরোচ্ছিল তখন দেখতে পেয়েছিল যে সেখানে মানুষদেরকে মনস্টার বানানোর কাজ করা হচ্ছে। যদিও তখনও ছোট ছিল বিধায় এর কোনো কিছু অত ভালো করে বুঝতে পারেনি। এই এভিডেন্সগুলো পাওয়ার পরে জুলোর কাছে চলে আসে ইয়ান্তাও, আর ওকে এভিডেন্সগুলো দেখিয়ে বলে, দেখো আমি তোমাকে এভিডেন্স পর্যন্ত দেখাচ্ছি, আর তাই তুমি প্লিজ আমাকে কাজে নাও। এদিকে শিয়াংকে দেখতে পাই, সে সাউথ হান্টার্স গ্রুপের একজন লোককে ধরে নিয়ে এসেছিল যার পা ভাঙা ছিল, আর তাকে টর্চার করছিল বাকি সবাইকে ভয় দেখানোর জন্য, এবং তাকে ইঞ্জেকশনও পুশ করা হচ্ছিল, আর তাকে রাখা হয়েছিল ওই মাটির ঘরে। আর আজকে ইয়ান্তাও এদেরকে দেখার জন্য ওই মাটির ঘরের ভিতরে প্রবেশ করেছিল। যদিও এটা খুবই আইসোলেটেড একটা প্লেস ছিল। ইয়ান্তাও আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে থাকে, ঠিক ছোটবেলার মতো। যে পথগুলো দিয়েও হেঁটেছিল সেই পথ দিয়ে আজকেও হাঁটতে থাকে। একটু পরে ও বিশাল বড় একটা কিছু দেখতে পায়, যে দরজাটা সরানোর পরে ও ভিতরে একটা মানুষকে বাধা থাকা দেখতে পায়, যে মানুষটা পাগলের মতো প্রলাপ বকছিল আর বলছিল ম্যাড ব্লেড ঠিকই আসবে আর আমাকে বাঁচিয়ে নিবে। ঠিক তখনই ইয়ান্তাও একটা শব্দ শুনতে পেয়ে বাহিরে বের হয়ে আসে, আর দেখতে পায় শিয়াং ওর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ও ধরা খেয়ে গিয়েছে। এবারও নিজেকে প্রোটেক্ট করার জন্য বারবার শিয়াংকে বলতে থাকে, দেখো তোমরা এখানে কি কাজ করো আমি জানি না, কিন্তু তোমরা কখনো আমাকে জানাওনি, তোমরা কি আমাকে পরিবারের লোক মনে করো না? কিন্তু শিয়াং কিছু একটা স্প্রে করে দিলে অনেক বাজে অবস্থা হয়ে যায় ইয়ান্তাও কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসে। এরপরে ও জুলোর সঙ্গে দেখা করতে যায়। ও জুলোকে গিয়ে বলে কোন লোককে ওখানে আটকে রাখা হয়েছে এবং তার অবস্থা কতটা খারাপ করে রাখা হয়েছে। জুলো এবার ইয়ান্তাওকে বিশ্বাস করে, কারণ সাউথ হান্টার্স গ্রুপের ওই লোকটিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই লোকটিকেই শিয়াংরা তুলে নিয়ে গিয়েছে। তাই জুলো ওকে বলে, ঠিক আছে আমি তোমাকে আরও কিছু কাজ দেব, তারপরে এই ব্যাপারে কথা বলবো। এরপরে জিয়াংয়ের সঙ্গে কথা হয় জুলো নিজেও এই মিশনে কোনো কাজ করতে চাইছিল না বলে ইয়ান্তাওকে বেশি একটা কাজে জড়াচ্ছিল না, কিন্তু ইয়ান্তাও বারবার ওকে ফোর্স করছিল। এদিকে আমরা দেখতে পাই সাউথ হান্টার্স গ্রুপের সবাই আজকে প্রতিজ্ঞা করেছে যে ওরা ওই খোড়া লোকটাকে উদ্ধার করবে, মানে সাউথ হান্টার্স গ্রুপের ওই লোকটাকে। এদিকে জুলো নিজেও প্রস্তুত করছে নিজেকে যে ও একা গিয়ে ওই লোকটিকে উদ্ধার করবে। শিয়াংরা অনেকগুলো লোক নিয়ে একটা জঙ্গলের মাঝখানে এসে ওই লোকটিকে বেঁধে রেখেছিল। এদিকে ইয়ান্তাও জঙ্গলের একটা কর্নার থেকে এই দৃশ্য দেখতে পায়। এদিকে সাউথ হান্টার্স গ্রুপের সবাই এসেছিল, এরা সবাই মিলে লোকটিকে উদ্ধার করবে। চারদিক থেকে মোটামুটি ওই লোকটিকে উদ্ধার করার জন্য বেশ অনেকেই এসেছিল, কিন্তু সাউথ হান্টার্স গ্রুপের লোকজন জানতোই না যে জুলো এখানে আসবে, আবার ইয়ান্তাও জানতো না জুলো এখানে আসবে, আবার জুলো জানতো না ইয়ান্তাও এখানে আসবে। যাই হোক, এখানে মোটামুটি একটি ফাইট শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আড়াল থেকে যে জুলো অপেক্ষা করছিল, এই জুলোই মূলত বাঁচিয়েছিল ওই লোকটিকে। কিন্তু জুলো যখন ওই লোকটিকে বাঁচাচ্ছিল তখন জুলোকে আবার পিছন থেকে কেউ একটা আক্রমণ করে, যেটা অনেকটা মনস্টার টাইপের, তবে সে মানুষের মতো না, অন্য কিছুর মতো দেখতে ছিল। ঠিক তখনই ইয়ান্তাও এসে জুলোকে উদ্ধার করে, তবে এতে ইয়ান্তাও অনেক
অনেকটা ইনজুর্ড হয়ে পড়েছিল। জুলো তাড়াতাড়ি করে ইয়ান্তাওকে নিয়ে সোজা ওর গাড়িতে নিয়ে চলে আসে, কারণ ও ওই মনস্টারের আঁচড় পেয়েছে আর এই আঁচড়ে ও নিজেও মনস্টার হয়ে যেতে পারে, তাই ওকে হিল করে তুলতে হবে। আর জুলো খুব ভালো করে জানতো যে এসব মানুষকে কিভাবে হিল করতে হয়। তখন আমরা ওই যে ব্লাইন্ড পার্সনটাকে দেখতে পাই, যে সাউথ হান্টার্স গ্রুপের সব থেকে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। সে জুলোকে ফোন দিয়ে বলে, তুমি মনে হয় এখানে এসেছিলে, আমি তোমার পায়ের ছাপ দেখেছি। জুলো তখন বলে, হ্যাঁ এসেছিলাম, তবে আমি একটা মনস্টারও দেখেছি, আপাতত আমি ওখান থেকে চলে এসেছি। এটা বলে ওর সোজা নিজের রুমে নিয়ে আসে ইয়ান্তাওকে। ইয়ান্তাওকে প্রাথমিক একটা চিকিৎসা দিয়ে আবারও নিজের গাড়িতে তুলে নিয়ে সোজা একটা পাহাড়ের দিকে যাচ্ছিল। সেদিন রাত্রেবেলা অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। ব্লাইন্ড পার্সন তার হাতে থাকা কিছু একটা ওয়েপন দিয়ে শীষ বাজাচ্ছিল, যেটা ওই মনস্টারকে অ্যাট্রাক্ট করছিল। এদিককার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। খোড়া লোকটিও অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়েছে। জিয়াং ভাবছে কিভাবে ওই মনস্টারগুলোকে ধরা যায়। জিয়াং কোনো কিছুই যেন খুঁজে পাচ্ছে না, তাই জিয়াং সিদ্ধান্ত নেয় যে সে নিজেই লিনশিরোর হাতে ধরা দিবে এবং সে বুঝতে চেষ্টা করবে লিনশিরো কি চাচ্ছে। এদিকে আমরা ইয়ান্তাওকে দেখতে পাই, ওকে পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় নিয়ে আসা হয়েছিল, কারণ এখানকার প্রথম যে রোডটা আসবে সেটাই মূলত ইয়ান্তাওকে হিল করবে। আর জুলো এটা খুব ভালো করে জানতো। জুলার হাতে এরকম একটা ওয়েপন ছিল, যেটা দিয়েই মূলত ওই ইয়ান্তাওয়ের চিকিৎসাটা করবে। এবার যখন ইয়ান্তাওয়ের চিকিৎসাটাও শুরু করে, ইয়ান্তাও প্রচণ্ডভাবে কাতরাতে থাকে, কিন্তু এটা ওকে সহ্য করতেই হবে। এদিকে লিনশিরোকে দেখতে পাই যে জিয়াংয়ের সামনে এসে বলে যে তোমরা থামো, তোমাদের মনে নেই এখান থেকে কয়েক বছর আগে কি হয়েছিল। আসলে জিয়াং যখন কম বয়সে ছিল, জিয়াং এবং ওর সহপাঠীরা সবাই মিলে ধরতে গিয়েছিল ওই মনস্টারকে, তবে ওরা মনস্টারকে ধরতে পারেনি। এখানে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে, যেটা আমরা বিস্তারিত আরো পরে জানতে পারবো। লিনশিরের সঙ্গে এখানে ওর একটা ঠান্ডা আলাপ হয়, তবে আরো বেশি কিছু আমাদের দেখানো হয় না। এদিকে আমরা দেখতে পাই যে এখানে বেশ ভালো সময় কাটছিল ইয়ান্তাওয়ের এবং জুলোর। এখানে ইয়ান্তাও যেই একটু সুস্থ হয়ে উঠেছে, ও জুলোর জন্য নুডলস রান্না করে, তারপরে দুজনে মিলে খেয়ে ইয়ান্তাওকে নিয়ে জুলো ফিরতে থাকে। তবে এবার ইয়ান্তাও গাড়িটা চালাচ্ছিল, আর এবার জুলো ইয়ান্তাওকে বেশ বিশ্বাস করেছে। এরপরে আপনাদের মনে আছে জুলোর একটা ড্রাইভার ছিল, যেও এখন অনেকটা মনস্টার টাইপের হয়ে গিয়েছে এবং সেই লোকটি নাকি পালিয়েছে। এবার ওই লোকটিকে খোঁজার জন্য ওরা বেরিয়েছিল। ঠিক তখনই জুলো জানতে পারে যে জিয়াং নাকি নিজেই ধরা দিয়েছে লিনশিরোর হাতে। এখন এদের ভিতরে একটা ভাঙনও ধরেছে যে ওরা এই সাউথ হান্টার্স গ্রুপে কাজ করবে কি করবে না, কারণ এখন তো ওদের হেডই নাই। আর ব্লাইন্ড পার্সন নিজেকে নিজে অনেক হোপলেস মনে করছে, তাই জুলোকে বারবার ফিরতে বলছিল দলে। জুলো বলে যে চলো আগে আমাদের ওই ছেলেটিকে খুঁজে বের করতে হবে, মানে সেই ড্রাইভারটিকে যাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু সে বাহিরে বের হয়ে পড়েছে। সে প্রথমত একটা দোকানে আসে আর সেখানকার দোকানিকে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছে, কিন্তু তখনই এরা দুজন এসে ওই লোকটিকে ওখান থেকে নিয়ে যায় আর মহিলাটিকে বাঁচিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। ইয়ান্তাও আর জুলোর ভিতরে আজকে আবার দেখা হওয়ার কথা ছিল, মানে ইয়ান্তাও নিজে ওকে ডেকে পাঠিয়েছে। তো জুলো ওকে বলে, দেখো আমি নিজে এই মিশনে আর কাজ করছি না, আর আমি চাই না তুমিও এই আত্মঘাতী একটা মিশনে নামো, কিন্তু যেহেতু তুমি নামতেই চাচ্ছ, আর তাই তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এটা অনেকটা চুরির মতো দেখতে ছিল, তবে এটা সাধারণ কোনো কিছু ছিল না। এটা ছিল মূলত একটা ওয়েপন, যেটা দিয়ে মেবি মনস্টারদের ঘায়েল করা যায়। আর এটা জুলো ইয়ান্তাওকে গিফট করে। ইয়ান্তাও ওর জন্য খাবার নিয়ে এসে দেখে যে ও গাড়ির ভিতরেই ঘুমিয়ে গিয়েছে, তাই ইয়ান্তাও কিছুক্ষণ ওয়েট করে যতক্ষণ না জুলোর ঘুমটা ভেঙে যাচ্ছে। এরপরে জুলোর ঘুম ভেঙে গেলেও ও গাড়ির ভিতরে বসে জুলোর সঙ্গে গল্প করতে লাগে আর খেতে লাগে। ঠিক তখনই ওরা জানতে পারে যে কিছু গ্যাং যারা লিনশিরোর সঙ্গে দেখা করতে আসছে, আর এটা জানতে পেরেছে ইয়ান্তাও মূলত ওর বোনের কাছ থেকে। ওর বোন যেহেতু এসব ব্যাপারে নজর রাখছে সেজন্য। এরপরে ইয়ান্তাও সোজা সেটা জুলোকেও জানিয়ে দেয় যে কিছু লোক আসছে যারা লিনশিরোর সঙ্গে দেখা করতে চাচ্ছে। আমার মনে হয় যে ওরাও হয়তো মনস্টার, তাই ওদেরকে আমাদের রাস্তাতেই থামাতে হবে। জুলো ওই লোকগুলোর ইনফরমেশন নিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, ওই লোকগুলোকে আমি নিজে আটকাবো বলে জুলো ওদের পিছু পিছু ফলো করতে লাগে। ইয়ান্তাও তো বাড়িতে বসে অনেক চিন্তা করতে লাগে। ইয়ান্তাও জুলোকে বলে আমিও আসি, কিন্তু জুলো ওকে কোনোভাবেই আসতে দিচ্ছিল না। ওই লোকগুলো বুঝতে পেরেছিল যে একটি মেয়ে ওদেরকে ফলো করছে, তাই লোকগুলো খুবই আইসোলেটেড একটা প্লেসে চলে যায়, যে জায়গায় কোনো মানুষজন ছিল না। তো জুলো ওখানে গিয়েছিল, ওর হাতে সেই ম্যাট ব্লেডটাও ছিল, কিন্তু ইয়ান্তাও আর অপেক্ষা করতে না পেরে ও নিজেও গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে, আর ইয়ান্তাও ফলো করতে থাকে জুলোকে। এদিকে জুলোকে আমরা দেখতে পাই যে একদম কিলিং মুডে ছিল। আজকে এই দুইটা মনস্টারকে ও তো মেরেই ফেলবে, তবে এখানকার একটি মনস্টারকে ও খুব সহজে ঘায়েল করতে
করতে পারলেও অন্যটাকে ঘায়েল করতে পারে না। ওই লোকটি অনেক বেশি শক্তিশালী ছিল, প্লাস অনেক বেশি ইন্টেলিজেন্টও ছিল। তো এই লোকটি জুলোকে পিছন থেকে আঘাত করলে জুলো আর নড়তে পারে না। লোকটি যখন জুলোকে মারতেই যাবে ঠিক তখনই ইয়ানতাও এখানে চলে আসে। ইয়ানতাও ওই লোকটিকে কোনো রকমে একটু আঘাত করে অজ্ঞান করে ওখান থেকে জুলোকে নিয়ে চলে আসে, ওর বন্ধুর কাছে নিয়ে আসে। এখন জুলোর পিঠে ভীষণভাবে হাঁচড় লেগেছে। জুলোকে এখানে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু ওর বন্ধু বলে জুলো যেহেতু একটা মেয়ে এবং এখানে ওকে রাখা যাবে না, কারণ ওর বন্ধুকে ওই মনস্টাররা চেনে। তাই ও জুলোকে নিয়ে সোজা একটা জায়গায় নিয়ে আসে, যে লোকটিকে ও অনেকটা বাবার মতো করে দেখে। এই লোকটির একটা নুডলস শপ ছিল। তো লোকটি বলে যতদিন ইচ্ছা তোমার গার্লফ্রেন্ডকে এখানে রাখতে পারো বলে লোকটি জুলোকে এখানে থাকতে দেয়। আর ইয়ান্তাও সোজা সেই জায়গায় চলে যায় যেখানে ওই দুইজন মনস্টারকে মারা হয়েছে। ইয়ান্তাও গিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে দেয় যাতে এখানে কোনো চিহ্ন না থাকে। আর ওরা যে গাড়িতে এসেছিল সেই গাড়িটাতে ঠেলে ওদের দুজনকে একটা পুকুরে বা লেকে ডুবিয়ে মারা হয়। এদিকে আমরা গাওইয়াকে দেখতে পাই, যেও কিন্তু পালাচ্ছিল এবং একে শিয়াং এবং তার লোকজন ধরে ফেলেছে, কারণ গাওইয়াকে অনেকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, এদিকে আমরা আরও কিছু গ্যাং দেখতে পাই। এদেরও মূলত আজকে লিনশিরোর সঙ্গে দেখা করতে আসার কথা ছিল। তো ওরা কিন্তু নির্বিঘ্নে পৌঁছে গিয়েছে লিনশিরোর কটেজে। দেখে মনেই হচ্ছিল এরা লিনশিরোর খুবই কাছের কেউ। মেবি এরাও সবাই মনস্টার। যাই হোক, এই সম্পর্কে পরে জানবো। নেক্সট সিনে আমরা ইয়ান্তাওকে দেখতে পাই, ওর বোন লিংলং এর কাছে এসেছিল। লিংলং তখন কাঁদছিল। লিংলংকেও জিজ্ঞেস করে কি হয়েছে। লিন তখন বলে যে ও রাত্রেবেলা যখন ঘুমিয়েছিল তখন বোধহয় ওর দেহ থেকে রক্ত নিয়ে যাওয়া হয়েছে, ওকে কোনো একটা ইনজেকশন পুশ করা হয়েছিল এবং ও নিজের হাতেও সেটা ইয়ান্তাওকে দেখায়। ইয়ান্তাও বুঝতে পারে যে মনে হয় লিনশিরো কোনো একটা কিছু করার জন্য লিংলিংকে ব্যবহার করছে। লিংলিং যেহেতু হিউম্যান, ওর রক্তটাই মেবি ওরা ব্যবহার করছে নিজেদেরকে আরও বড় মনস্টার বানাতে। এরপরে ইয়ান্তাও যখন নিচে আসে, লিনশিরো তখন ওকে পরিচয় করিয়ে দেয় এখানে যে তিনজন এসেছে তাদের সঙ্গে। এখানে খুবই বোল্ড একটা মেয়েকে আমরা দেখতে পাই যার নাম মিমি। সেও কিন্তু একজন মনস্টার। মিমির ইয়ান্তাওকে দেখা মাত্রই ভালো লেগে যায়। মিমি ওর সঙ্গে হ্যান্ডশেক করে আর বলে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। ইয়ান্তাও কোনো রকমে ওখান থেকে নিজেকে কাটিয়ে ওর বন্ধুকে কল দেয় আর বলে যে কি অবস্থা, তুমি আমাকে কল দিয়েছিলে। ওর বন্ধু তখন বলে গাওইয়াকে আমার কাছে নিয়ে আসা হয়েছে এবং ও দারুণভাবে ইনজুর্ড। এবার আমরা দেখতে পাই গাওইয়াকে এরা সবাই কোথা থেকে খুঁজে নিয়ে এসেছে। আর এই সুযোগে সেই ড্রাগন এরিয়া, মানে যেখানে মূলত মানুষদের রক্ত নিয়ে মনস্টাররা আরও তাদেরকে মনস্টার বানায়, সেই এরিয়া দেখতে পাই যেখানে একটি ছেলের সঙ্গে ওই মিমি মেয়েটাও এসেছিল। এদিকে আমরা সেই বাড়িতে দেখতে পাই জুলোকে। জুলো প্রতিনিয়ত মেসেজ দিচ্ছিল ইয়ান্তাওকে যে কী অবস্থা সেটা জানার জন্য, তবে ইয়ান্তাও এখন কোনো উত্তর দিচ্ছিল না। জুলো কোনো একটা হিসাব মেলানোর চেষ্টা করছিল। ইয়ান্তাও পৌঁছে গিয়েছে সেই সিক্রেট চেম্বারে। সেখানে গিয়েও দেখার চেষ্টা করছে যে এরা সবাই ওখানে কি করছে। জুলো তখন ইয়ান্তাওকে কল দিচ্ছিল, কিন্তু ইয়ান্তাও ওই টাইমে জুলোর সঙ্গে কথা বলে না আর বলে খুবই গুরুত্বপূর্ণ কিছু সে দেখছে। এখানে গাওইয়াকে নিয়ে আসা হয়েছিল। লিনশিরো বলে গাওইয়া আমাদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে, সেই আমাদের সমস্ত চেহারা মানুষের সামনে উন্মুক্ত করেই দিচ্ছিল, তাই ওকে মেরে ফেলতে হবে, এছাড়া আমাদের হাতে আর করার কিছুই নেই। এরপরে আমরা লিনশিরোকে দেখতে পাই ও নিজের চেহারা পুরো বদলে ফেলেছে, অন্যরকম একটা পোশাক পরে এখানে হাজির হয়েছে আর কিছু রীতিনীতি করছিল, যেসব করার পরে সে গাওইয়াকে একটা বড় ওয়েপন দিয়ে মেরেও ফেলে। মনস্টারদের তো সহজে মারা যায় না, তবে এটা একটা অভিনব পন্থা যে পন্থায় নাকি মনস্টারদের মারা যায়। এখানে গাওইয়াকে মেরে ফেলা হয়। এদিকে আমাদের সেই ব্লাইন্ড পার্সনকে দেখানো হয়, ওর নাম অ্যাকচুয়ালি সেন। সেনের কাছে এখন সমস্ত দায়িত্ব, কারণ এখানে জিয়াং নেই। সাউথ হান্টার্স গ্রুপের সব মেম্বারদের লিড দেওয়ার মতো কেউ নেই, আর এখন ম্যাড ব্লেডও নেই, অর্থাৎ জুলোও এটা ত্যাগ করেছে, তাই সেনই এদের সবাইকেই লিড দিচ্ছিল। এদিকে জিয়াংকে দেখানো হয় জিয়াং এর সঙ্গে চুরি করে দেখা করতে এসেছিল ইয়ান্তাও। ইয়ান্তাওকে তখন জিয়াং বলে তুমি এখানে কেন এসেছো। তখন ইয়ান্তাও বলে যে আমি জুলোর সাথে কাজ করছি, আপনি একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। জিয়াং বলে আমি এখানে ভালো আছি আর আমি এখানে স্ব ইচ্ছাতেই আছি, আমি মূলত কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আর জুলোকে বলো যে আমি এখানে ভালো আছি, সে যেন লো কাস্টের খেয়াল রাখে। এই লো কাস্টটাকে তা আমরা জানি না, তবে এই মেয়েটির নামই হলো লো কাস্ট, হতে পারে সে জিয়াং এর মেয়ে বা অন্য কিছু। এও এই সাউথ হান্টার্স গ্রুপে নতুন এসেছে। জিয়াং যখন থেকে উদাও হয়ে গিয়েছে তখন থেকে সাউথ হান্টার্স গ্রুপের একটি মেয়ে ওকে অনেক সান্ত্বনা দিচ্ছিল, কারণ এই মেয়েটা জিয়াংকে অনেক ভালোবাসে। মেবি উনি জিয়াংয়েরই মেয়ে আর কি। এবার ও তো নিজে কিছু করতে পারে না, তাই সে চাচ্ছিল নিজে নিজে কিছু একটা রপ্ত করতে, কোনো বন্দুক চালানো অন্তত শিখতে।
এদিকে আমরা আবার জুলোকে দেখতে পাই সেদিন সকালে ঘুম ভাঙার পরে ওর রুমে দেখতে পাই ইয়ান্তাও এসে দাঁড়িয়ে আছে। ইয়ান্তাওকে দেখেও একটা হাসি দেয়। এরপরে ও যখন উঠতে যাচ্ছিল ওর খুব পেইন হচ্ছিল। ইয়ান্তাওকেও বলে যে ও অনেকদিন ধরে গোসল করেনি, তাই ওর মনে হচ্ছে ওর চুলগুলো একবার ওয়াশ করা দরকার। ইয়ান্তাও তখন ওর চুল ওয়াশ করতে করতে বলে জিয়াংয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে নিজের ইচ্ছাতেই ওখানে আছে এবং সে এটাও বলেছে যে লো কাস্ট নামে কারো খেয়াল রাখতে। এই লো কাস্টটা আসলে কে আমি জানি না, সেটা কি কোনো মানুষ? জুলো তখন বলে সেটা তোমাকে জানতে হবে না। অর্থাৎ জুলো ওটা বুঝতে পেরেছে যে জিয়াং কি বলতে চেয়েছে। এরপরে ইয়ানতাও জুলোর জন্য কিছু বই নিয়ে এসেছিল। ইয়ানতাও জানে যে এখানে জুলোর সময় একা একা খুব খারাপ কাটছে, তাই বই আর ওর ম্যাট ব্লেডটাও নিয়ে আসে আর ওকে ম্যাট ব্লেডটা দিয়ে বলে এটার নামই বুঝি ম্যাট ব্লেড। যাই হোক, এদিকে আমরা লিংলংকে দেখতে পাই। লিংলং এসেছিল মূলত ইয়ানতাওয়ের বন্ধুর সঙ্গে দেখা করতে। আসলে লিন শিরোই ওকে পাঠিয়েছে এখানে ব্লাইন্ড ডেটের জন্য। ইয়ানতাওয়ের বন্ধু কিন্তু খুবই পছন্দ করেছে লিংকে, তবে লিং খুবই চুপচাপ একটি মেয়ে, সে কখনো কাউকে ভালোবাসেনি। সে খুবই মডারেট ওয়েতে কথা বলছিল ওর বন্ধুর সঙ্গে। এবার এর বন্ধু কিন্তু ওকে খুব পছন্দ করেছে। তবে একটা পর্যায়ে ইয়ানতাওয়ের বন্ধু দেখতে পায় লিনশুরের বাড়িতে যে মহিলা কাজ করে সেই মহিলা ওদের দুজনকে ফলো করছে। এটা দেখা মাত্র লিংকে নিয়ে ইয়ানতাওয়ের বন্ধু অন্যদিকে হাঁটা দেয় আর বলে আমাদের মনে হচ্ছে কেউ একটা আমাদের ফলো করছে। যাই হোক, কিন্তু কেন সে ফলো করছে সেটা তো বুঝতে পারছি না, তাই ওর বন্ধু ইয়ানতাওকে এই কথাটা জানায়। এদিকে ইয়ানতাও জুলোকে নিয়ে একটা স্টোর রুমে চলে আসে, যে স্টোর রুমে ও চেনফু নামে সেই মনস্টারটাকে রেখে দিয়েছে। একটা মনস্টারকে তো মেরেই ফেলেছিল জুলো আর সেটাকে সাগরে ভাসিয়েও দিয়েছিল ইয়ানতাও। বাকি যেটা বেঁচে ছিল সেটাকে এখানে আনা হয়েছে এবং একে লুকিয়ে রাখা হয়েছে মূলত কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। ইয়ানতাও এখন যে লোকের দোকানে ছিল সেই লোকের স্টোর রুমেই মূলত ওকে রাখা হয়েছে, তবে লোকটা জানেও না। এরপরে ইয়ানতাও আরও দেখায় যে চেনফুর একটা শু আন্নি নামে গার্লফ্রেন্ড আছে, যে মেয়েটা একটা মানুষ আর এদিকে চেনফু তো একটা মনস্টার। তবে মনস্টারে কি ভালোবাসতে পারে? সেটা তো কখনোই পসিবল না। মেবি ওই মেয়েটাকে এরা ইউজ করছে ওর রক্ত চুষে খাওয়ার জন্য, কারণ প্রত্যেকটা মনস্টারেরই জীবনে একটা করে ব্লাড ব্যাগ দরকার, যেটা দ্বারা তাদের মনস্টার রূপটা তারা সারা জীবন ধরে বয়ে নিয়ে যেতে পারে। মনস্টারদের বাঁচার জন্য মানুষের রক্ত প্রয়োজন, আর এই চেনফু মেবি শু আন্নের রক্তই ইউজ করে এতদিন ধরে বেঁচে ছিল। আমাদেরকে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে আর তাকে রক্ষা করতে হবে। কিন্তু এই মেয়েটা হে ইয়াং নামের একটা শহরে থাকে। এদিকে আমরা আবার লিংকে দেখতে পাই আর তার হবু বর মানে এর সঙ্গেই তো বিয়ে দিতে চাইছে লিনশিরো। লিং বলে যে আমি তো বাড়িতে চলে এসেছি, আবার আপনার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে ঘুরে আমার সত্যিই ভালো লেগেছে। ইয়ানতাওয়ের বন্ধু ওকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে লিন শিরোকে দেখতে পাই, সে লিনের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে খুব দ্রুতই তোমাদের বিয়ে দিয়ে দেব। এদিকে আবার জুলোকে দেখতে পাই। জুলো মনে হচ্ছে না হাঁটতেই পারছে না এখন। ইয়ানতাও পিঠে করে নিয়ে ওকে নিজের রুমে দিয়ে যায়। এই দোকানের মালিক তখন ইয়ানতাওকে এসে বলে আজকে বিশেষ কাজের জন্য আমি শহরের বাইরে যাচ্ছি, তুমি এই রুমে থাকবে এবং ওই সোফাটাই থাকবে। ইয়ানতাও বলে কি ওই সোফায়? ওটা তো ভেঙে পড়বে। এই মালিক বলে ভেঙে পড়বে না, ওটা 160 কেজির বেশি ওজন নিতে পারবে, তুমি এখানে থেকে যাও। এবার ইয়ানতাও যখন যাচ্ছিল তখন জুলো বলে তোমার মুখে ময়দা লেগে আছে, তাই জুলো নিজেই হাত দিয়ে ময়দাটা সরিয়ে দেয়। কিন্তু এখন জুলো কি পরবে? ইয়ানতাও তখন একটা ড্রেস দেয় ওকে। জুলো তো এখানে এসেছে কিন্তু কোনো জামা কাপড় নিয়ে আসেনি। যাই হোক, ইয়ানতাও যখন শাওয়ার করতে যায় তখন শাওয়ার রুমে গিয়ে ও জুলোর ইউজ করা সাবান শ্যাম্পু এগুলো দেখে সেগুলো স্মেল নিতে থাকে। ওর বেশ ভালো লাগে, কেমন একটা সংসার সংসার ফিল হচ্ছিল ওর। পরে গোসল করে যখন ও চলে আসে তখন জুলো একটু বাইরে যাবে বাট উঠতে পারছিল না। ইয়ানতাও তখন ওকে পাজাকোলা করে নিয়ে তোলে। এখন মনে হচ্ছে জুলো মোটে নড়তেই পারছে না। ইয়ানতাও না থাকলে ঠিকই আবার নড়তে পারতো। ছেলে মানুষ সামনে আসলে মেয়ে মানুষ একটু বেশি ন্যাকা হয়ে যায় বোধহয়। যাই হোক, রাত্রেবেলা সেদিন যখন ওরা ঘুমাচ্ছিল হুট করে রাত্রেবেলা ঘুম ভেঙে গিয়েছিল ইয়ানতাওয়ের, কারণ ও যে সোফাটায় ঘুমিয়েছিল সেটা অনেক আওয়াজ করছিল। তাই জুলোর অনেক হাসি পাচ্ছিল আর জুলো ওকে বলছিল এসছে তুমি যদি ছাদে গিয়ে ঘুমাতে তবেই ভালো ঘুমাতে পারতে। ইয়ানতাও তখন বলে না আমি ঠিক আছি। পরদিন সকালবেলায় ইয়ানতাওয়ের যখন ঘুম ভাঙে ও জুলোকে বলে আমি নিজের টেক কেয়ার করবো, তুমিও নিজের খেয়াল রেখো। এটা বলে ও এখান থেকে চলে আসে। কিন্তু ঠিক তখনই আমরা চেনফুকে দেখতে পাই, ওকে যে স্টোর রুমে আটকে রাখা হয়েছিল ও সেখান থেকে বের হয়ে এসেছে। কিন্তু জুলো এটা বুঝতে পেরেছে, জুলো যেহেতু একজন হান্টার্স তাই এদের গতিবিধি জুলো খুব ভালো করেই বুঝতে পারে। জুলো তখন ওকে মেরে অজ্ঞান করে আবারও ওই রুমের ভিতরে টেনে নিয়ে চলে আসে। আর এরপরে ও ফোন দেয় শেনকে আর বলে আমি একজন মনস্টারকে ধরেছি, ওকে এখানে আটকে রাখা বেশি একটা ঠিক হবে না, আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দেব। আর জিয়াং এখন কোথায় আছে?
সেন তখন বলে এখনো পর্যন্ত আমরা জিয়াংকে উদ্ধার করতে পারিনি। জুলো তখন সেনকে ইয়ান্তাওয়ের কথা বললে ইয়ান্তাও বলে তুমি বাহিরের একটা ছেলেকে এত বিশ্বাস করো না, কিন্তু জুলো ওকে সত্যি খুবই বিশ্বাস করে। জুলো চেনফুর কাছে আসে, ওর মুখ থেকে কিছু শোনার চেষ্টা করলেও চেনফু কোনো কিচ্ছু বলে না। এদিকে ইয়ান্তাও বাড়িতে ফিরে আসে আর শিয়াংকে খুঁজতে থাকে। শিয়াং তখন সিসিটিভি ফুটেজ যে রুমে, সেই রুমে বসে বসে ওই ফুটেজ চেক করছিল। এবার ইয়ান্তাও এখানে এসে বলে কি হয়েছে, সিসিটিভি ফুটেজ কেন চেক করছো? শিয়াং বলে আমাদের দুইজন মেম্বারের দেখা করতে আসার কথা ছিল লিনশিরোর সঙ্গে, কিন্তু ওদের দুজনের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো আমাকে লিনশিরো বলেছে যেন ওদের গাড়িটা আমি ফলো করি, আর ওরা কোথায় গায়েব হয়ে গিয়েছে সেটা লক্ষ্য করি, সেটাই খুঁজছি। ঠিক তখনই মিমি এখানে চলে আসে আর বলে তুমি এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ চেক করছো? আর চেক করতে হবে না, আমি বুঝতে পেরেছি ওরা কোন গাড়িতে করে এসেছিল। এই গাড়িটার গতিবিধি লক্ষ্য করো, এই গাড়িটা কোথায় গিয়ে ঠেকেছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। ইয়ান্তাও তখন ভয় পেতে থাকে, কারণ ইয়ান্তাও নিজেই ওই গাড়িটাকে পানিতে ডুবিয়ে দিয়েছে, সাথে একজন মনস্টারকে তো মেরেও দিয়েছে জুলো, আর একজনকে নিজেরাই লুকিয়ে রেখেছে। কোনোভাবে লিনশিরোর হাতে ধরা পড়ে গেলে তো ওর জীবন শেষ। ও এই কথা দ্রুত করে জুলোকে জানায় যে আমরা বোধহয় ধরা পড়তেই যাচ্ছি। মিমি এদিকে রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ দেখার জন্য একটা সিসিটিভি সেন্টারে আছে। এখানেই মূলত ওই গাড়িটার গতিবিধি ও লক্ষ্য করবে। এখানে আসার পরে ওই লোকটা ওকে সিসিটিভি ক্যামেরা দেখাতে নারাজ হয়, কারণ ওদের নিজেদের একটা প্রোটোকল আছে, যাকে তাকে ওরা যে কোনোভাবেই হোক এরকম সিসিটিভি ফুটেজ দেখাতে পারে না। ওদিকে আমরা আবার জুলোকে দেখতে পাই আর ইয়ান্তাও, ওরা দুজন এদিকেই আসছিল, কারণ ওই সিসিটিভি ফুটেজ কোনোভাবেই মিমির হাতে পৌঁছানো দিতে যাবে না। ও যদি একবার দেখে ফেলে তাহলে ইয়ান্তাও আর জুলো দুজনেই ধরা পড়ে যাবে। কিন্তু ওরা যখন এই সেন্টারে আসে তখন দেখতে পাই মিমি অলরেডি এখানে এসে হম্বিতম্বি শুরু করে দিয়েছে। এখন কি করবে ওরা, কিভাবে সিসিটিভি ফুটেজ চুরি করবে সেটাই ভাবতে থাকে, কারণ অলরেডি ওদের সবাইকে কনভিন্স করে মিমি সেই ক্যামেরা দেখতেও শুরু করে দিয়েছে। মিমি ছিল একজন আইটি এক্সপার্ট, আর এইসব ব্যাপারে ওর দক্ষতা অনেক বেশি ছিল, এজন্য খুব দ্রুত এই ভিডিওটা দেখে শেষ করতে চাইছিল। এবার ওর এই দ্রুততা দেখে এরা দ্রুত করে একটা কারেন্টের লাইন কেটে দেয়, যাতে ওই ভিডিও দেখা বন্ধ হয়ে যায়। মিমি তখন বুঝতে পারে যে বা যারা ওদের পিছনে লেগে আছে তারা এখানে ওই ফুটেজ চুরি করতে এসেছে। সেজন্য ও হন্যে হয়ে ওদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে ও দেখে যে সার্কিট আসলেই কেটে দেওয়া হয়েছে। ও যখন ভিতরে প্রবেশ করে তখন দেখে যে সিসিটিভি ফুটেজটাও ওরা চুরি করে নিয়ে চলে গিয়েছে। এ যাত্রায় তো এরা বেঁচে গেল, আর মিমি প্রচণ্ড রেগে যায়। এবার এরা চিন্তা করতে থাকে এদেরকে সু আন্নির সঙ্গে দেখা করতে যেতে হবে, কারণ একমাত্র সু আন্নির কাছে পৌঁছালে চেনফু সম্পর্কে ওরা আরও জানতে পারবে, আর সু আন্নিকেও ওরা মোটামুটি একটা সেফ প্লেস দিতে পারবে। এবার সু আন্নি কোথায় থেকে এটা ওরা জানে না, তখন ওরা সু আন্নির ব্যাপারে অনেক সার্চ করে এটা জানতে পারে যে সু আন্নি হেই ইয়াং নামের একটা শহরে থাকে। তখনই লিনশিরোকে কল দেয় ইয়ান্তাও আর বলে আপনি না বলছিলেন যে হেইয়াং শহরে আমাদের একটা মিটিং আছে, তো আমি একটা বিশেষ কাজে হেইয়াংয়ে যাচ্ছি, আমি ভাবছি ওই মিটিংটা আমিই করব। লিনশিরো তখন বলে বাহ, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, তুমি হেইয়াং শহরে যাও আর আমাদের ওই ক্লায়েন্টের সঙ্গে দেখা করো, সেটা আমার জন্য বেশ ভালো হবে। ঠিক আছে, আমি তোমার উপরে দায়িত্বটা দিলাম। কিন্তু এদের মনে মনে একটু খটকা লাগছিল ইয়ান্তাওকে নিয়ে। ইয়ান্তাও কোথায় কি করে বেড়ায় সেটার খুব একটা খবর লিনশিরো রাখে না। এদিকে আমরা দেখতে পাই এরা হেইয়াং শহরে যাওয়ার আগে ওই স্টোর রুমে আসে, যেখানে চেনফুকে একটা কাঠের বক্সের ভিতরে ভরে রাখে, কারণ এ যদি বাহিরে একবার বের হয় তাহলে খুবই খারাপ হবে। তবে ওই স্টোর রুমে ওকে লুকিয়ে যখন ওরা বাহিরে বের হচ্ছে তখন এই দোকানের মালিক ওদেরকে দেখে ফেলে আর বলে তোমরা দুজন এখানে কি করছো? এই স্টোর রুমে তো বছরের পর বছর ধরে আমি যাই না। তখন জুলো বলে আসলে আমি কেলে দিয়ে মানুষের ভাস্কর্য বানাই, তো তার কিছু মাটি সংগ্রহ করেছিলাম, সেগুলো ইয়ান্তা আমাকে পৌঁছে দিয়েছে, সেগুলো এখানে রেখেছি। ওগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস শরীরের জন্য, আপনি কিছুদিন এই স্টোর রুমে যাবেন না। ওই লোকটি তখন বলে ঠিক আছে, ওই স্টোর রুমে এমনি আমি বছরের পর বছর যাই না, তোমরা চিন্তা করো না। এরপরে ওরা দুজনে হেইয়াং শহরে চলে আসে। ওরা মূলত সু আন্নিকে খুঁজছিল। জুলো ইয়ান্তাওকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলে আসছি, যেহেতু সু আন্নি একটা মেয়ে, মেয়েদেরকে মেয়েদের ব্যাপারটা সামলাতে দিতে দাও। এরপরে ওর সোজা চলে আসে সু আন্নির সঙ্গে কথা বলতে। সু আন্নি খুবই ভালো একটা মেয়ে। ওর সু আন্নির সঙ্গে এসে চেনফু সম্পর্কে কথা বলতে চাইছিল, যদিও গল্পে গল্পে শুরু করে যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা এটা ওটা। তখন দেখা যায় যে সু আন্নি ওর নিজের জীবন নিয়ে বিজি আছে, চেনফুকে সে খুব একটা ভালোবাসে না। এতে একটু স্বস্তি ফিরে পায় জুলো যে হয়তোবা সু আন্নির সঙ্গে চেনফুর এখন সেভাবে কোনো সম্পর্ক নেই। তাই ও আবার ইয়ান্তাওকে বলে আমাদের সু আন্নিকে নিয়ে চিন্তা করার কিছু নেই, কিন্তু আমরা এখন কোথায় ঘুমাবো? একটাই রুম খালি আছে, সেজন্য ওরা ওই রুমটাই ভাড়া নিয়ে নিয়েছিল। এরপরে ওরা সুন্দর করে একটা ডিনার করে, কিন্তু সেদিন
ইয়ানতাও একটু ড্রিঙ্ক করেছিল আর ও ওই অল্প একটু ড্রিঙ্ক করে এতটা ভেঙে পড়েছিল যে একটা বেড নিজেই জুড়ে নিয়েছিল, ওখানে জুলোকে ঘুমাতে পর্যন্ত দেয় না এবং অনেক পাগলামি করেছিল। যাই হোক, জুলো ওকে ওই বেডে ঘুমাতে দিয়ে ওর কাছ থেকে ফোন টোনগুলো সরিয়ে নিয়ে নিজেই সোফায় ঘুমিয়ে পড়ে। ঠিক সেদিন রাত্রেবেলা শিয়াংয়ের কাছে একটা কল আসে। হেইয়াং শহরে যে লোকের সঙ্গে দেখা করার কথা ছিল ইয়ানতাওয়ে সেই লোকে কল দিয়ে জানিয়েছে ইয়ানতাওয়ের সঙ্গে সে রিস্ক করতে পারেনি। লিনচুরার মনে মনে তখন একটু খটকা লাগে যে ইয়ানতাও তো ওই লোকের সঙ্গে মিটিং করবে বলেই হেইয়াং শহরে গিয়েছে, তাহলে ওই লোকের সঙ্গে এখনো কেন ইয়ানতাওয়ের দেখাটা হলো না। পরের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাই যেখানে শু আন্নিকে ফলো করছিল আবারও জুলো, কিন্তু তখনও পর্যন্ত ঘুম ভাঙেনি ইয়ানতাওয়ের। ইয়ানতাও রুমে দুপুর পর্যন্ত ঘুমিয়েছিল। যখন ওর ঘুম ভাঙে তখন ওকে অলরেডি কল দিয়েছে লিনশিরো। লিনশিরো বলে, ইয়ানতাও, হেইয়াং শহরে তোমার কাজ কেমন চলছে? ও মিথ্যা বলে আর বলে, আমার তো খুবই ভালো চলছে, আমার তো ওই লোকের সঙ্গে দেখাও হয়েছিল এবং আমি ডিল ফাইনাল করে ফেলেছি। তখন লিনশিরো বলে, কিন্তু ওই লোক যে আমাকে ফোন দিয়ে বললো তার নাকি তোমার সঙ্গে দেখাই হয়নি। ইয়ানতাও তো ধরা পড়েই গেল। ইয়ানতাও তখন বলে, আসলে আমি গতকাল রাত্রে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিলাম, তার সঙ্গে একটু ড্রিঙ্ক করেছিলাম আর সেজন্যই আমি একটু জোন আউট হয়ে গিয়েছিলাম, এজন্য আমার একটু দেখা করতে দেরি হয়ে গিয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি আজই তার সঙ্গে দেখা করে নিব। তখন লিনশিরো জিজ্ঞেস করে, সেই ফ্রেন্ডটা কে? ইয়ানতাও বলে, এই সে কেউ না, মূলত আমার একটা নেট ফ্রেন্ড আর কি, অনলাইনেই পরিচয়, তার সঙ্গেই দেখা করতে এসেছি। লিনশিরো তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ করে তারপরে ফিরে এসো। এরপরে ইয়ানতাও দেখা করতে আসে জুলোর সঙ্গে। জুলো বলে, দুপুর পর্যন্ত ঘুমিয়ে তুমি যে কি কাজটা করছো আমি বুঝতে পারছি না, তুমি এখানে কাজ করতে এসেছো নাকি ঘুমাতে এসেছো? ইয়ানতাও তখন বলে, দাঁড়াও, আমি কাজ করছি। ঠিক তখনই ইয়ানতাও একটা লোককে দেখতে পায়, যে লোকটা অনেকক্ষণ ধরে শু আন্নির ছবি তুলছিল। এই লোকটাকে মূলত জানার জন্যই তার সঙ্গে এসে একটু ছবি টবি তুলছিল ইয়ানতাও, আর তারপরে ওই লোকটিকে ও ট্রেস করে যে এই লোকটিকে মূলত জেনফু ভাড়া করেছে আর শু আন্নিকে সবসময় চোখে চোখে রাখতে বলেছে। কিন্তু কেন কেন এটা করা হলো সেটা জানার জন্য ওরা শু আন্নিকে সবসময় ফলো করতে লাগে। সেদিন রাত্রেবেলা শু আন্নি যখন কনসার্ট করে ফিরছিল তখন শু আন্নির মনে হচ্ছিল কেউ একটা ওকে ফলো করছে, আসলে সেই ক্যামেরাম্যান লোকটি ওকে ফলো করছিল। শু আন্নি ওর মতো করে বাসায় ফিরতে থাকে, যদিও ভয়ে ভয়ে ফিরছিল, তবে কিছুক্ষণ পরে দেখে যে লোকটি ওকে ফলো করছে সেই লোকটি নেই। থাকবে কিভাবে, ওকে তো ধরে ফেলেছে ইয়ানতাও। ইয়ানতাও ওকে ধরে জিজ্ঞেস করে, কে তোকে ভাড়া করেছে? ওই লোকটি তখন বলে, চিনফু নামের একটি লোক আমাকে ভাড়া করেছে। ইয়ানতাও জিজ্ঞেস করে, কেন ভাড়া করেছে? লোকটি বলে, আমি কিছুই জানি না, শুধু আমাকে ক্যামেরা করতে বলে আর সেই ফুটেজগুলো আমি তার হাতে তুলে দিই, এর বাহিরে আমি আর কিছুই জানি না। ইয়ানতাও বলে, ঠিক আছে, তোকে এ যাত্রায় ছেড়ে দিলাম, আর যেন এই তল্লাটে তোকে কখনোই না দেখি, আর কখনোই কোনো মেয়েদের ভিডিও করবি না, মনে থাকে যেন। ফলে ভয় পেয়ে ওই লোকটি এখান থেকে পালিয়ে যায়। ইয়ানতাও ওকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এখানে যেহেতু চেনফুর সঙ্গে আর কোনো রকমের সংযোগ ছিল না শু আন্নির, তাই এরা দুইজন ফিরতে শুরু করে যে এখানে থেকে আর লাভ নেই। কিন্তু এরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যে শু আন্নিকে ব্লাড ব্যাগ হিসেবে ইউজ করছিল চেনফু। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেটা ইয়ানতাও বলছিল। ইয়ানতাও একবার ওর মায়ের সঙ্গে ওর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওর বাবা কাজ করে তো লিনশিরোর আন্ডারে। তো একদিন একটা লোক আসে ওর বাবাকে ডাকতে আর বলে কিছু একটা হয়ে গিয়েছে, কোথাও একটা আগুন লেগে গিয়েছে। ওর বাবা দেখতে গিয়ে মারা গিয়েছিল আর ওই সাথে যে লোকটি ছিল সেই লোকটি উধাও হয়ে গিয়েছিল। ইয়ানতাও বলে যে প্রত্যেকটা মনস্টারকে বাঁচার জন্য তাদের একটা করে মানুষ প্রয়োজন, মানুষের দেহের রক্ত প্রয়োজন। আমার মনে হয় আমার বাবাকে যে লোকটি ডাকতে এসেছিল সেই লোকটিকেই মূলত ইউজ করতো তখন লিনশিরো। পরে সেই লোকটিকে যখন ইউজ করা শেষ হয়ে গিয়েছে তখন সে লিংকে অ্যাডাপ্ট করেছিল, তার বোন। ওই বোনটি কিন্তু তার আপন বোন নয়, ইয়ানতাওয়ের আপন বোন লিং নয়। লিংকে অ্যাডাপ্ট করার পরে ইয়ানতাওকে অ্যাডাপ্ট করা হয়েছিল। ইয়ানতাওয়ের ছোট্ট একটা বোন হয়েছিল, যে বোনের হদিশ আজও পর্যন্ত ইয়ানতাও জানে না, যাকে সে আজও খুঁজে বেড়াচ্ছে। তার বোনের জন্মের পরেই তার মা মারা গিয়েছিল। ইয়ানতাও মনে মনে এখনও বোনকে খুঁজে বেড়ায় এবং সে মনে মনে এটা মনে করে তার বাবা মায়ের মৃত্যুর পিছনে দায়ী ওই লিনশিরো, আর তার ছোট বোনের হারিয়ে যাওয়ার পিছনেও দায়ী লিনশিরো। এরপরে জুলো ওর বাড়িতে আসে। ওর বাড়িতে ওই ইয়ানতাওকেও নিয়ে এসেছিল। ইয়ানতাও এবং ওর সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি, তাই একসঙ্গে বসে খেতে শুরু করে এবং ইয়ানতাওকে একটা সুন্দর জিনিস দেখায় জুলো, যেখানে ওই স্টারগুলো বানিয়ে রাখতো। ইয়ানতাও এটা দেখে খুবই খুশি হয় আর বলে যে চলো তাহলে আজকে স্টার বানাবে না।
তখন জুলো একটা কাগজে লিখতে থাকে, আজকে একসাথে বাড়ি এসেছি আর ইয়ান্তাওয়ের সঙ্গে নুডলস খেয়েছি। তারপরে সেটাকে একটা স্টার বানায় আর সেটা ইয়ান্তাওকেও বানানো শিখিয়ে দেয়। ইয়ান্তাওকে যে রুমে শুতে দেওয়া হয়েছিল, ইয়ান্তাও সেই রুমে আসে আর সেখানে কিছু কাগজের টুকরাতে কিছু সুন্দর সুন্দর কথা লিখে সেগুলোকে স্টার বানিয়ে দেয়। আজকে ওর মনটা খুবই ভালো ছিল। এদিকে আমরা সেই সিক্রেট চেম্বার দেখতে পাই, যেখানে বিভিন্ন মানুষদের থাকা অবয়ব, মানে তাদের শরীরে সমস্ত কিছু শুষে নেওয়া হয়েছে, এখন শুধু অবয়বটাকে ধ্বংস করে ফেলা হচ্ছিল। আমরা একটা মহিলাকে দেখেছিলাম, যেও একটা মনস্টার ওই তিনজনের সঙ্গে এসেছিল। সে খুব একাকী একটা জায়গায় বসেছিল। এই মহিলা সবসময় মন খারাপ থাকতো। মহিলা অনেক বৃদ্ধও হয়ে গিয়েছে। এবার ওর কাছে এসেছিল তখন লিনশিরো আর বলে, এই দুনিয়াতে যখন আমার জন্ম হলো তখন দুনিয়ার সমস্ত মানুষদের থেকে দেখতে আমি আলাদা ছিলাম। আমার তখন খুব খারাপ লাগতো আর মনে হতো আমার মতো দেখতে আর একটাও মানুষ কেন নেই এই পৃথিবীতে। আমি তো আসলে একটা মনস্টার হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমি চেয়েছিলাম আমার মতো অন্য কেউ হোক। তখন আমি তোমাকে প্রথম তৈরি করেছিলাম, অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলা, একে লিনশিরো নিজে তৈরি করেছে। কিন্তু আমি আমার যৌবন ধরে রাখতে পেরেছি, তুমি সেটা পারোনি। তবে মানুষ থেকে যে আমি একটা মনস্টার তৈরি করতে পেরেছি, এতে আমি সত্যি খুবই খুশি হয়েছিলাম। ওই মহিলা তখন বলে, সত্যি তুমি খুশি হয়েছিলে, কিন্তু তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। মানে ও আজকে যে একটা মনস্টার, এটা ওর দুঃখ, ওর খারাপ লাগে ও মনস্টার বলে। মনস্টার আর মানুষ কখনোই এক হতে পারে না। লিনশিরো বলে, আমি চাই আমাদের এই সাম্রাজ্য আরো বড় হোক। এদিকে আবারও জুলোকে দেখানো হয়। জুলোর পরদিন সকালে যখন ঘুম ভাঙে, ও দেখে ইয়ান্তাও অলরেডি চলে গিয়েছে। ওর কাজের বুয়াকে জিজ্ঞেস করে, ইয়ান্তাও চলে গেল? ওই মহিলা তখন বলে, হ্যাঁ, সে যাওয়ার আগে একটা কিছু লিখে রেখে গিয়েছে। সেখানে লিখে রেখে গিয়েছে, তোমার বোধহয় ঘুম ভাঙেনি, আমি চলে যাচ্ছি, যে কোনো টাইমে তুমি আমাকে কল দিতে পারো। এরপর থেকে ইয়ান্তাওকে মিস করতে থাকে জুলো। এদিকে আমরা একটা শিপ দেখতে পাই, যেখানে আমরা আরও দুইজন মনস্টারকে দেখতে পাই। এদেরকে লিনশিরো কাজে লাগিয়ে দিয়েছে ওই দুইজন মনস্টারকে খুঁজতে। তাদের একজনকে অলরেডি মেরে দিয়েছে জুলো আর আরেকজনকে লুকিয়ে রেখেছে। আর ওরাও সব জায়গায়, সমস্ত পানিতে, রাস্তায়, সবখানে ওদেরকে খুঁজছে। এবার জুলোকে দেখতে পাই, জুলো এসেছিল সেনের সঙ্গে দেখা করতে। আসার সময় ও সাথে করে সেই বক্সটাও নিয়ে এসেছে, যার ভিতরে ও চেন ফুকে লুকিয়ে রেখেছিল। এটা আর বেশি দিন ওই স্টোর রুমে রাখা ঠিক হবে না বলেই ও সেনের সঙ্গে দেখা করতে আসে আর বলে, এটা এখন থেকে তুমি তোমার কাছে রেখে দিও, এটা আমি আর ইয়ান্তাও দুজনে মিলে ধরেছি। সেন তখন বলে, ওই ছেলেটাকে আমি একদম বিশ্বাস করি না, তুমি ওই ছেলের সঙ্গে এত বেশি কেন মিশছো? তখন ও সেনকে বলে, তুমি বিশ্বাস না করলেও আমি ওকে অনেক বেশি বিশ্বাস করি আর সে আমার বিশ্বাসের মর্যাদা রেখেছে। আই থিঙ্ক ওর সঙ্গে কাজ করলে তুমি নিজেও লাভবান হবে। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা আবারও সেই শিপের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই এরা একটা কার ভেসে উঠতে দেখেছে। সেই কারটাকে ওরা উপরে তুলে তার ভিতরে সেই ছেলেটাকে পায়, যে মনস্টারটাকে আগে থেকে মেরে দিয়েছিল জুলো। এবার এটাকে লিনশিরোর কাছে পাঠানো হয়। লিনশিরো এর ক্ষত দেখে বুঝতে পারে একে ম্যাট বেলেট দিয়ে আঘাত করা হয়েছে। লিনশিরো তখন ভয় পেতে থাকে, কারণ মনস্টারদের একমাত্র ম্যাট বেলেট দিয়েই মারা যায়। যেহেতু এই ছেলেটাকে মারা হয়েছে, তার মানে সমস্ত মনস্টারদেরও কেউ না কেউ মারতে পারবে। তাই ও সোজা জিয়াংয়ের কাছে আসে আর বলে, তুমি বলেছিলে ম্যাট বেলেট সম্প্রদায়ের কেউ আর বেঁচে নেই, কোনো উত্তরাধিকারী নেই, তাহলে কে আমার এই মনস্টারকে মারলো? জিয়াং তখন বলে, আমি সত্যিই বলছি, ম্যাট বেলেট গোত্রের কেউ বেঁচে নেই, তবে ম্যাট বেলেট অন্য একজনের হাতে আছে। জিয়াংকে তখন ও অনেক শাস্তি দেয় লিনশিরো আর বলে, ঠিক আছে, তাহলে সেই ম্যাট বেলেটকেই আমাদের সামনে আসতে বলো, কারণ ওরা ভয় পাচ্ছিল। এখন ওদের ধ্বংস করার জন্য কেউ না কেউ এই পৃথিবীতে আজও আছে। এবার ওরা একটা ভিডিও বানায় আর সেই ভিডিও ফুটেজ সাউথ হান্টার্সদের কাছে পাঠিয়ে দেয়। জিয়াংকে সেখানে অনেক শাস্তি দেওয়া হচ্ছিল। এই সাউথ হান্টার্সরা তখন প্রচণ্ডভাবে ক্রোধে জ্বলতে থাকে আর বলতে থাকে যে আমাদের যদি জীবন চলেও যায়, তাও মিস্টার জিয়াংকে আমরা উদ্ধার করতে রাজি আছি। সেন তখন সোজা দেখা করতে আসে ম্যাট বেলেট অর্থাৎ জুলোর সঙ্গে। জুলোকে এসে বলে, ওরা দাবি করছে যদি ম্যাট বেলেট ওদের সামনে যায় তাহলে জিয়াং বেঁচে যাবে, এখন আমাদের যাওয়া উচিত। জুলো তখন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওরা তো একটা ট্র্যাপের সৃষ্টি করেছে, এখন যদি আমরা যাই তাহলেই ওদের ট্র্যাপে পড়ে যাব। আমি বরং ইয়ান্তাওয়ের সঙ্গে এটা নিয়ে কথা বলবো। সেন তাতে রেগে গিয়ে বলে, ইয়ান্তাওকে আমি বিশ্বাস করি না। জুলো বলে, তুমি বিশ্বাস না করলেও তুমি ওর সঙ্গে কথা বলে দেখতে পারো যে ও কতটা বিশ্বাসযোগ্য একটা ছেলে। সেদিন আমরা দেখতে পাই ইয়ান্তাওকে লিনশিরো ডেকে পাঠিয়েছিল। লিনশিরো মনে মনে এটা সবসময় ভাবছে যে ইয়ান্তাও হয়তো ওর পিছনে কিছু একটা আঘাত করার চেষ্টা করছে। এজন্য ইয়ান্তাওকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করছিল লিনশিরো,
যদিও ইয়ান্তাও অনেক চালাক ছিল, তারপরেও লিনশিরোর নজর ও এড়িয়ে যেতে পারছিল না। লিনশিরো ওকে বলে, যেহেতু তুমি একটু প্লে বয় টাইপের আছো, তাই আমি চাই ইদানিং মিমির সঙ্গে তুমি একটু বেশি করে মেশো, আর মিমিও তোমার সঙ্গে মিশুক, দুজন দুজনকে জানো, তাহলে বেশ ভালো থাকবে। তো মিমিকে ওর পিছনে দিয়ে দেয়। এর মানে হলো মিমি যেন 24 ঘন্টা ওর খেয়াল রাখে, ওকে দেখাশোনা করে, কোথায় কি করছে এটা দেখে। এবার মিমি ওর পিছনে এমনভাবে ঘুরছিল যে এখন ইয়ান্তাওয়ের এদিক থেকে ওদিক ফেরাটাও কষ্টের হয়ে যায়। সিঙ্গেল একটা মেসেজ পর্যন্ত ও জুলোকে করতে পারছিল না, ওকে ভীষণ লুকিয়ে লুকিয়ে মেসেজ করতে হচ্ছিল, কারোর সঙ্গে কথা পর্যন্ত ও বলতে পারছিল না। আর মিমি অনেক বেশি চালাক, ও একদম 1 সেকেন্ডের জন্যও চোখের আড়াল করছিল না ইয়ান্তাওকে। ইয়ান্তাও ওকে অনেক বোকা বানানোর চেষ্টা করলেও পারে না, তবে ইয়ান্তাও সুযোগ পেলেই এদিকে জুলোকে জানিয়ে দিচ্ছিল যে সে কতটা ভয়াবহ সিচুয়েশনের ভিতরে আছে। তাই সে আলাদা করে একটা রেস্টুরেন্টে আসতে বলেছিল জুলোকে, যেখানে ইয়ান্তাও মিমিকে নিয়ে এসেছিল। ওরা দুজন এমনভাবে বসেছিল যেন দুজন দুজনের কথা শুনতে পায়। এরা একে অন্যের সঙ্গে এমনভাবে কথা বলছিল যে এদের কথা কেবলমাত্র এরাই বুঝতে পারবে, বাকি সবাই মনে করবে আরে এরা তো সামনের জন লোকের সঙ্গে কথা বলছিল। যেমন এখানে ইয়ান্তাও কথা বলছিল মিমির সঙ্গে, কিন্তু ও যে কথাগুলো বলছিল সেগুলো জুলোকে উদ্দেশ্য করেই বলছিল। এভাবে একে অন্যের সঙ্গে কথা বলতে বলতে ওরা একটা প্ল্যান করে ফেলে। এখানে সেনের সঙ্গে দেখা করার কথা জুলো ওকে জানায়। ইয়ান্তাও বলে, ঠিক আছে, সেন আমার সঙ্গে কোথায় দেখা করতে চাই ওকে একটু আমাকে ফোন দিয়ে জানিয়ে দিতে বলো। এরপরে এখান থেকে চলে গিয়ে সেনের সঙ্গে দেখা করতে যায় জুলো, আর বলে, আমি ইয়ান্তাওকে তোমার কথা বলেছি, ইয়ান্তাও তোমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। সেন বলে, ঠিক আছে, কাজ করার আগে ওকে আমি একটু ঝালাই করে দেখতে চাই যে সত্যি ও আমার বিশ্বাসের যোগ্য কিনা। জুলো তখন বলে, তুমি এখনো যদি ওকে বিশ্বাস না করো তোমাকে আমার কিছুই বলার নেই, বলে ও এখান থেকে চলে যায়। এরপরে ইয়ান্তাওকে কল দেয় সেন, আর বলে, আমি তোমার সঙ্গে হানলিন নামের একটা জায়গায় দেখা করতে যায়। এই তো মাথা খারাপ হয়ে যায় ইয়ান্তাওয়ের, অত দূরে ও এখন কিভাবে বের হবে? ওর পিছনে সবসময় একজনকে লেলিয়েই তো দিয়েছে লিনশিরো। ওকে বোঝানোর চেষ্টা করলেও ওর কোনো কথাই শোনে না সেন, আর বলে, তুমি যদি তোমার লয়ালিটি প্রমাণ করতে চাও তাহলে হানলিনে চলে আসো। মিমি তো ওকে বাথরুমে যাওয়া পর্যন্তও ছাড়ছিল না, মানে সব সময় চোখে চোখে রাখছিল। অন্যদিকে জিয়াংকে দেখতে পাই, যাকে একটা কারাগারের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে অনেকগুলো জীবন্ত মানুষকে মনস্টার বানিয়ে রাখা হয়েছে। জিয়াংয়ের চোখ তো পুরো বড় বড় হয়ে যায়। আর এর সাথে সাথেই এই পার্টের গল্পও শেষ হয়ে যায়। এই পার্টের গল্প একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।